আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এটা তোমার ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং। ঠিক আছে, চ্যাপ্টারের টপিক যদি দেখো আমাদের সিলেবাসে, এটা হচ্ছে ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং, অর খুব সংক্ষেপে কেউ যদি বলতে চায় এটাকে আমরা হেলিক্যাল স্প্রিংও বলে থাকি। সো হেলিক্যাল স্প্রিং কি জিনিস সেটা আমরা জানি বা না জানি, আমরা আসলে সবসময় এটা দেখে আসছি। আমাদের আগে তো বল পেনও ছিল, লাইক ফাউন্টেন পেন আজকাল খুব রেয়ার হয়ে গিয়েছে, বাট বল পেন এখনো তোমরা ইউজ করো। বল পেনের মধ্যেও ভ্যারিয়েশন চলে আসছে। আগে আমরা বল পেন যেগুলা ইউজ করতাম সেগুলা ছিল টিপ কলম বেসিক্যালি, ঠিক আছে। তো এগুলার এক মাথায় টিপ দিলে শীষ বের হয়ে আসতো, আর এক মাথা দিয়ে এবং টিপ আর একবার দিলে শীষটা উঠে যেত। সেটার মধ্যেই আমরা আসলে জীবনে প্রথমবার হয়তো এই হেলিক্যাল স্প্রিং এর সাথে পরিচয় হয়ে যায় আর কি আমাদের। সো বেসিক্যালি স্প্রিং হলো তোমার একটা ওয়্যার অথবা স্টিলের রড, হোয়াট এভার ইট ইজ, সেটাকে মোড়ায় বানানো। এবং মোড়ায় যেহেতু বানানো, এটা আসলে তোমার থাকবে কি, এটা থাকবে তোমার একটা সার্কুলার সেকশন হবে প্ল্যানে আর কি। ঠিক আছে, আমরা যদি স্প্রিং এর আগে দেখে থাকি আমাদের জানা থাকার কথা যে এটা আসলে কিরকম জিনিস আর কি। ঠিক আছে, সো বেসিক্যালি এটা অন প্ল্যান যদি আমরা দেখি তাহলে সেটা একটা সার্কুলার জিনিস। ঠিক আছে, তাহলে কিরকম সার্কুলার, এরকম আমরা যদি একটু ড্র করি, সে এরকম একটা উপর থেকে যদি দেখি আর কি। ঠিক আছে, আমরা যদি এই ভিউটা এখান থেকে উপর থেকে তাকাই তাহলে অন প্ল্যান দেখা যাবে এই ডান দিকে যে নীল সার্কেলটা দেখতেছো এরকম। বা আরো যদি ইয়ে করতে চাও, এটা একটা রিং এর ভিতরে আরেকটা রিং হবে আর কি। ঠিক আছে, সো উপর থেকে ভিউ নিলে এরকম কিছু একটা দেখা যাবে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার স্প্রিং। এখন ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে তোমার, তুমি যদি বুঝে থাকো যে আমরা যে কলমের এক্সাম্পল দিয়েছিলাম, এটা একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল হতে হবে, যাতে সে চাপ দিলে একটার সাথে আটকায় না যায় আরেকটা আর কি, বা শেপ যাতে রিগেইন করে। পারপাসটা কি, কি জন্য আমি রিগেইন করতে চাই, মূল উদ্দেশ্য হলো এটা কি কাজে আমি ইউজ করি। সহজ এক্সাম্পল যেটা বললাম কলম, যে আমি টিপ দিলে এটা শীষটা বাইর হবে, কিন্তু আরেক টিপ দিলে শীষটা ফিরত আসবে। এখন বেসিক্যালি বুঝোই যে একটা জিনিসকে ঠেলা দিলে সে চলে যাবে, ফিরত আসতে হলে কি হবে, তারে কেউ আবার উল্টা দিক থেকে একটা ধাক্কা দিতে হবে। সেই উল্টা ধাক্কাটাই এই স্প্রিংটা দেয় আর কি। চাপ দিছো, সে একটা সার্টেন পজিশনে গিয়ে লক হয়ে গিয়েছে, যখন আরেকটা টিপ দিছো লকটা রিলিজ হয়, তখন এই স্প্রিংটা তাকে পুশ ব্যাক করে ফিরত পাঠায়। তাহলে সেটাই যদি হয়ে থাকে তাহলে এখন দেখো, তাহলে আমরা যদি ডেফিনেশনে যাই, এটা একটা মেকানিক্যাল ডিভাইস। খেয়াল করো লেখা কি আছে, এটা একটা মেকানিক্যাল ডিভাইস যেখানে কি হচ্ছে, যেখানে যেখানে এটা একটা মেকানিক্যাল ডিভাইস যেটাকে এনার্জি স্টোর করবে এবং সাবসিকুয়েন্টলি পরে রিলিজ করবে। আমাদের এক্সাম্পলে অলরেডি সেটা চলে আসছে। আমরা যখন চাপ দিয়েছি কলমটাকে, তখন যে এনার্জি এখানে অ্যাপ্লাই করেছি কিছুটা তার মাঝে অ্যাবজর্ব হয়েছে, কিছুটা সাউন্ড অ্যান্ড হিট ক্রিয়েট করায় ব্যয় হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে আমরা যখন আরেকটা টিপ দিয়েছি তখন কি ঘটেছে, যে স্প্রিং এ যে এনার্জিটা অ্যাবজর্ব ছিল সেটা রিলিজ হয়েছে এবং শীষটাকে সে ঠেলে উপরে উঠিয়ে দিয়েছে। এর বাইরে কি, আমরা সবসময় গাড়ি টাড়িতে উঠি আজকাল, আমাদের গাড়ি ছাড়া তো সেটা যে ধরনের ট্রান্সপোর্টই হোক না কেন, এগুলা যখন দেখো যে একটা তোমার স্পিড ব্রেকারের উপরে দিয়ে যায় বা একটা গর্তে পড়ে, তখন একটা কি ভার্টিক্যাল জার্কিং হয়। তখন কি ঘটে, তখন যদি এনার্জি অ্যাবজর্বিং সিস্টেম না থাকে কি হবে, আমরা যারা বসে আছি সিটে তারা একটা সিরিয়াস ইম্প্যাক্ট লোডিং এর শিকার হব, কোমরে ব্যথা পাবো, এই হবো সেই হবো। সো এটা আসলে এনার্জি অ্যাবজর্ভার বা শক অ্যাবজর্ভার হিসেবেও তোমার বিভিন্ন ডিভাইসে ইউজ করা হয়, যেটার এক্সাম্পল হচ্ছে আমাদের গাড়ি আর কি। এগুলি আমরা দেখতেও পাইছি, তোমার যেই সাইকেল যারা চালাও তারাও দেখতে পাও যে সাইকেলের ভিতরেও স্প্রিং আছে চাকার সাথে, তাই না? তো সেটা একটা জিনিস। এবং যখন আমার একটা সার্টেন সারফেসের মাঝে সার্টেন কন্ট্যাক্ট মেনটেন করতে হয়, তখনও আসলে এই স্প্রিং ইউজ করা হয়। ঠিক আছে, সো এই ধরনের ইউজ তার থাকতেই পারে। যেমন ধরো আমি যদি কোনো একটা প্লেট আমার থাকে, আমি একটা সার্টেন মিনিমাম গ্যাপ রাখতে চাই, সেই স্প্রিংটারই উপরে একটা প্লেট নিচে একটা প্লেট, তাইলে ওই ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া অলওয়েজই ওই গ্যাপটা মেনটেন হবে। সো দিজ আর দ্য থিংস, যে একটা স্প্রিং এর কাজ কি হইতে পারে। বেসিক্যালি আমি বলবো না যে এটা সিভিল ইঞ্জিনিয়ারিং খুব একটা ফাংশন আছে, বাট এই টপিকটা আমরা একসময় রিমুভও করে দিয়েছিলাম। অ্যাগেইন যেহেতু ল্যাবে বসে আছে সেশনালের মধ্যে, সেজন্য এটা আবার কেম ব্যাক টু দিস কোর্স আর কি, ফ্রম দিস টার্ম। বাট এটা খুবই সহজ এবং খুব সিম্পল জিনিস, এখানে খুব একটা মানে মাথা ঘামানোর দরকার হবে না, এবং অঙ্কগুলাও সিম্পল। আচ্ছা, তাহলে
স্ট্রেস বের করার দরকার হবে আমরা যদি এটা ডিজাইন করতে চাই, এবং ডিফরমেশন বের করতে হবে এই স্প্রিং এর। বুঝতেই পারো যে শুরুতেই আমরা যে এক্সাম্পল নিয়ে আলাপ করলাম, চাপ দিলে এটা ছোট হইতে পারে, চাপ রিলিজ করলে বড় হইতে পারে, বা ইভেন উল্টা দিকে যদি টান দেই বড় হইতে পারে। সো সেই ক্ষেত্রে কি ঘটবে, এটাতে ডিফারেন্ট স্ট্রেস আসতে পারে। এখন আমি চাপ দিলাম, যদি ভেঙে যায় তাহলে তো কাজ হলো না, টান দিলাম যদি ছিঁড়ে যায় তাহলেও কাজ হলো না। তাহলে আমার আসলে যেই পারপাজেই আমি ইউজ করি না কেন, সে ওই ফোর্সটা, যে ডিজাইন ফোর্স যেটা, সেটা নিতে পারে কিনা সেটা চেক করতে হবে। সেটা চেক করার জন্য তাহলে আমার কি লাগবে, একটা হলো ম্যাটেরিয়ালের যেই স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি আছে, আর যেটা অ্যাকচুয়ালি তার উপরে আসলো এই স্প্রিং এ, সেটা মাঝে কম্প্যাটিবিলিটি আছে কিনা। সোজা কথা হলো যে আমি যা নিতে পারি তার চেয়ে কম যেন আমার উপরে আসে, এমন ভাবে ডিজাইনটা হতে হবে আর কি। এন্ড আদার ডিজাইন ক্রাইটেরিয়া যেগুলা, সেগুলা স্যাটিসফাই করতে হবে। সো সেটা যদি আমরা দেখতে চাই, প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে আসলে স্প্রিং এ যখন আমরা লোড দিব কি করতে। তাহলে দেখো, ফার্স্টে আমি যেগুলি বলে নিয়েছি সেগুলা আবার আসবে অ্যাজাম্পশন হিসাবে আর কি, যে এই ডিরাইভেশন গুলা কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তাহলে স্প্রিংস ম্যানুফ্যাকচার্ড ফ্রম রডস অর ওয়্যারস অফ সার্কুলার ক্রস সেকশন। ঠিক আছে, ওয়াই সার্কুলার ক্রস সেকশন আমরা একটু পরে দেখবা যে সার্কুলার ক্রস সেকশনে যে ফর্মুলা ইউজ করছিলাম টরশনাল স্ট্রেসের টিসি ওভার আইপি, সেটা ইউজ করবো। কাজে সার্কুলার ক্রস সেকশন এই জন্যই চলে আসবে আর কি। এর বাইরেও বলা হবে কি, any one coil of such spring will be assumed to lie in a plane that is nearly perpendicular to the axis of the spring. Axis of the spring কি? Axis of the spring হলো এটা। এটাকে আমরা ধরে নিব কি, এটার সাথে পারপেন্ডিকুলার একটা প্লেনের মধ্যে বসে আছে। কথাটার মানে কি আসলে বুঝতেই পারতেছো, এটা একটা হেলিক্স এর মতো ঘুরে ঘুরে উপর দিক থেকে নিচে গেছে বা নিচের দিক থেকে উপরে গেছে। আবার আমি বলতেছি এই যে ভার্টিক্যাল ব্লু লাইনটা ড্র করলাম, এটার সাথে পারপেন্ডিকুলার ভাবে আছে একটা ফুল। কথাটার মানে হলো আসলে এই যে ডিস্টেন্স গুলা, এই যে পিচ গুলা, এই পিচের ভ্যালুটা খুব কম হবে। সেই জন্যই এটাকে আমরা ক্লোজলি কয়েল, এই দেখো টপিকের হেডিংটা যদি দেখো, ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং। ঠিক আছে, তাইলে আমাদের এই ডিরাইভেশন আমরা যাই করি না কেন, অ্যাপ্লাইড হবে ক্লোজলি কয়েলড স্প্রিং এর উপরে অ্যাপ্লিকেবল হবে। অন টপ অফ দ্যাট অ্যাপ্লিকেবল হবে কার জন্য, যার ক্রস সেকশনটা সার্কুলার, সেটার জন্য। সো উইথ দিস লিমিটেশন এখন আমরা ডিরাইভ করার চেষ্টা করি যে আমরা কি করতে পারি এটা। সো এই লিমিটেশন আমরা মেনে নিলাম। তাহলে অন প্ল্যান এটা দেখা যাবে কিরকম, আমরা যদি আবার সেই প্ল্যানটা রিকল করি, সেটা অন প্ল্যান দেখা যাবে। দাঁড়াও, এটা থাকতেও পারে সামওয়্যার হিয়ার। বারবার আঁকাচ্ছে, এটা দেখা ভালো। অন প্ল্যান এটা দেখতে দেখা যাবে এইরকম। ঠিক আছে, সো আমরা পরবর্তীতে যাই করি না কেন, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে সেন্টারটা যদি হয় এখানে, এখান থেকে অলওয়েজই আমার এই কয়েলের উপরে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স হবে এটা, সেটা যেখানেই থাকুক না কেন, এলিভেশনে যাই দেখা যাক না কেন, আসলে কয়েলের উপরে যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টের ডিস্টেন্স হলো, মানে ওয়্যারের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স আর কি, সেটা হলো এইটা। ঠিক আছে, ওকে, এই জিনিসটা আমরা প্ল্যানটা দেখে গেলাম যাতে আমরা পরবর্তীতে কোনো কিছু নিয়ে কনফিউজ না হই। তাহলে আসো এবার ফিরত যাই, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম এখানে। এটা একটা হেলিক্যাল স্প্রিং, যেটা তোমার মনে করো আমি পুল করেছি। ঠিক আছে, সো পুল করলে কি হবে, উপরের দিকে একটা লোড দেখানো আছে, সেই পুলিংটা হলো আর কি এই এফ আর এই এফ দিয়ে তারে পুল করা হয়েছে। পুল করা হলে আমরা যে কোনো জায়গায় কাটতে পারি। মনে করো এই জায়গায় আমরা কেটে ফেললাম এটা। ঠিক আছে, কেটে ফেলে উপরের পার্টটুকুর ফ্রি বডি আর কি। তাহলে এই পার্টটুকুর ফ্রি বডি হচ্ছে এটা। তাহলে কি আছে, যেটা তোমার অ্যাপ্লাইড লোডিং, উপরের দিকে একটা এফ আছে, সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হইতে যে জায়গায় আমরা কাটলাম সেই জায়গায় এই এফটা বসে থাকবে, সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন একটু আগে আমরা দেখে আসছি কি, অন প্ল্যান এটা দেখতে এরকম একটা সার্কেলের মতো। ঠিক আছে, এবং এই ডিস্টেন্সটা একটা গিভেন ডিস্টেন্স থাকবে সেই পয়েন্টটা যেখানেই থাকুক না কেন। সো আমরা যখন কেটেছি, এটা ভাবার কোনো কারণ নেই এই জায়গায় কাটলে কাছে, বা এই জায়গায় কাটলে একটু বেশি দূরে, এই জায়গায় কাটলে বেশি দূরে, এই জায়গায় কাটলে সবচেয়ে বেশি দূরে, এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা প্ল্যানের দিকে তাকালে দেখবো যে স্প্রিং এর মধ্যে যে কোনো পয়েন্টই আমরা দেখি না কেন, সেটা আসলে
রেডিয়ালি সেম ডিস্টেন্স আছে সেন্টার থেকে। সো সেটার জন্যই আমরা প্ল্যানটা দেখেছিলাম বা বাঁয়ে এখন যেটা আঁকলাম আর কি। তাহলে এই ডিস্টেন্সটা আমরা যেটা বলবো সেটা হলো যে তোমার কয়েল যেটা সার্কুলার একটা কয়েল, এটা সেন্টারটা মনে করো এই জায়গায় আছে, এইখানে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের দূরত্ব ফ্রম স্প্রিং এর অ্যাক্সিস, সেটাকে আমরা বলবো আর বার। তাহলে আর বার যদি হয় ডিস্টেন্সটা, মানে আমরা যদি আঁকি আবার জিনিসটা, তাহলে আবারও হয়তো বুঝতে সহজ হবে যে এটা হচ্ছে তার একদম বাইরের পেরিমিটারটা, এটা মুছি হয়নি, এনিওয়ে একটু মোটা করে আঁকি মিলানোর জন্য আপাতত। তাহলে আর বার বলতে আমরা বুঝাবো কি, এখান থেকে শুরু করে তার এই সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা, ঠিক আছে। তাহলে সেটা যদি হয় আমাদের ফোর্স অ্যাপ্লাইড কত হবে বলো, সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করলাম, সেটা পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে এই ফোর্সটা যে আছে এটার একটা ডিস্টেন্স আছে এই সেন্ট্রাল বা অ্যাক্সিস থেকে, সেটা হচ্ছে আর বার। তাহলে এই স্প্রিং এর উপরে এডিশনাল ফোর্স আসবে, একটা টর্ক চলে আসবে, যেটার মান হচ্ছে তোমার এফ ইন্টু আর বার, এই ডিস্টেন্স টাইমস দিস ফোর্স, ঠিক আছে। তাহলে এই দুইটার গুণফল বা প্রোডাক্ট হলো এটার উপরে একটা টর্ক হিসাবে কাজ করবে। ফিজিক্যালি চিন্তা করো যে একটা স্প্রিং রে তুমি কেটে ফেলে এখন তার তুমি ইকুইলিব্রিয়াম বের করার চেষ্টা করছো, তাহলে দেখো যে কি ঘটে, যেটা বললাম যে তোমার অ্যাপ্লাইড একটা ফোর্স আসবে নিচের দিকে, যদি এভাবে পুল করো আর কি, অ্যাপ্লাইড একটা ফোর্স আসবে এবং তার অন টপ অফ দ্যাট আর কি আসবে, অন টপ অফ দ্যাট আসবে তার উপরে এই ধরনের একটা টর্শনাল ইফেক্ট চলে আসবে, যেহেতু এই দুইটার মাঝে একটা ইকুইভ্যালেন্ট অপোজিট ডিস্টেন্স বসে আছে দুইটা ভার্টিক্যাল এফের মাঝে। তাহলে এই হলো আমার অ্যাপ্লাইড ফোর্স। একটা ডাইরেক্ট লোডিং আছে এফ, এটা হচ্ছে ডাইরেক্ট লোডিং, আর একটা টর্শনাল লোডিং আছে এফ ইন্টু আর বার, ঠিক আছে। আর বারটা কি, আর বারটা হলো তোমার কয়েলের সেন্টার থেকে অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার আর বার, ঠিক আছে। তাইলে উইথ দিস লোডিং এখন আমরা তো বের করতেই পারি যে তার উপরে কি স্ট্রেস আসবে। তাহলে আমরা যদি স্ট্রেসের ইকুয়েশনটা লিখেই ফেলি এবার, তাহলে কি আসে দেখো, তোমার এটার মধ্যে শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। শিয়ার স্ট্রেসের ভ্যালুটা কত দেখো, তোমার ডাইরেক্ট একটা ফোর্স আছে এফ এবং তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, তাহলে শুধুমাত্র এই ডাইরেক্ট ফোর্সের জন্য যে শিয়ার স্ট্রেস আসে সেটা হলো তোমার ফোর্স ডিভাইড বাই এরিয়া এফ বাই এ, ঠিক আছে। গ্রস এরিয়া দিয়ে আমরা করলাম, ওকে। তাহলে এটা গেল ডাইরেক্ট, কিন্তু এর বাইরে আমরা কি দেখে এসেছি, এর বাইরে আমরা দেখে এসেছি একটা টর্শনাল লোড বসে আছে এটার উপরে, যেটার মান হচ্ছে এফ ইন্টু আর বার, ঠিক আছে। এটা একটা টর্শন টি বসে আছে। তাহলে আমরা জানি যে একটা সার্কুলার ক্রস সেকশনের উপরে যখন একটা টর্ক অ্যাপ্লাইড হয় তখন তার উপরে টর্শনাল স্ট্রেস কি আসে, সেটা আমরা আগে কোনো একটা চ্যাপ্টারে অলরেডি ডিরাইভ করেই এসেছি। সেটার মান ছিল কি টিসি ওভার আইপি, এটা ছিল আমার টিসি ওভার আইপি। তাহলে টোটাল শিয়ার স্ট্রেস কত ডেভেলপ করবে, টোটাল শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে ডাইরেক্ট লোডের জন্য যেটা প্লাস টর্শনাল লোডের জন্য যেটা, এই দুইটা যোগ করলে যা আসে সেটা টোটাল শিয়ার স্ট্রেস। এই প্রথম ইকুয়েশন থেকে সামনে যে ইকুয়েশনটা লেখা আছে দেখো, সেখানে একটু স্লাইড ম্যানিপুলেশন করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি দেখতে যতই খারাপ লাগুক না কেন ওই ধরনের কিছু করা হয় না। খেয়াল করো, টিসি ওভার আইপি আমরা কমন নিয়েছি, ঠিক আছে। টিসি ওভার আইপি যদি কমন নাও তাহলে এইটা কি হবে, এখানে চলে আসার পরে এখানে থাকবে 1, ঠিক আছে। তাহলে সেকেন্ড পার্টটা হলো এটা, আর ফার্স্ট পার্টটা ছিল দেখো এফ বাই এ। তাহলে এমন টিসি ওভার আইপি যদি নেই, তাহলে এই টিসি দিয়ে আমারে ভাগ করতে হবে, যাতে এই টিসি ওভার আইপি যেহেতু আমার এখানে ছিল না, এই জায়গায় ছিল না, যাতে কাটা যায়। এখানে আবার এই জায়গায় আইপিও ছিল না, তাইলে আইপি, এই নিচে একটা আইপি যেহেতু কমন নিছি সেই জন্য এখানে একটা আইপি। এখন তাকায় দেখো যে কাটা, এই ব্র্যাকেট তুলে দিলে ফিরত আসে কোথায়, এই ফিরত আসে আমার এইটাতেই ফিরত আসে। সো অ্যাপারেন্টলি দেখে যতই জটিল মনে হোক না কেন, আসলে কিছুই জটিলতা নাই, এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করা হয়েছে, নাথিং এলস। সো টিসি ওভার আইপির মধ্যে আমার টি এর ভ্যালুটা জানা আছে, ঠিক আছে, এফ ইন্টু আর বার, সেটা বসায় দিবা। আইপি কত সেটাও তোমার জানা আছে, পাই ডি টু দি পাওয়ার 4 বাই কত, সেটা বসায় দিবা 32, তাই না। আর কি করা হয়েছে, তোমার এরিয়ার মান বসানো হয়েছে, ঠিক আছে, এবং আইপি এর মান বসানো হয়েছে, ঠিক আছে। এগুলি বসায় দিবা, বসায় দিয়ে এটাকে সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করলে তুমি
ইভেনচুয়ালি এটাতে এসে পড়বা আর কি, ঠিক আছে। সো সি এর মান কত হবে, আমরা যদি জিওমেট্রিতে আবার ফেরত যাই, সি এর মানটা হবে তোমার আমরা সার্কেল এভাবে আঁকলে সুন্দর হয় না, কিন্তু ওইভাবে আঁকলে আমি আবার সেন্টারও বজায় রাখতে পারতেছি না। সো আমি পয়েরটাকে আঁকার চেষ্টা করতেছি জাস্ট হ্যান্ড ড্রিভেন সার্কেল দিয়ে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু খেয়াল করে যাই যে আসলে কোন ডাইমেনশনটা কোনটা। এখানে তোমার আমরা আর বার বললাম ওয়্যারের সেন্টার লাইন যেটা, ঠিক আছে, আর অ্যাক্সিস যেটা স্প্রিং এর, সেটার মাঝে যে ডিস্টেন্স, তার মানে আর বার হচ্ছে এইটা, ঠিক আছে। এবং এইটাকে আমরা বলেছি যেটা ওয়্যারের ডায়ামিটার, সেটাকে আমরা বলেছি স্মল ডি, ঠিক আছে, স্মল ডি, বা এটাকে কখনো কখনো তুমি দেখবা 2c বললে যা দাঁড়ায় সেটাই আর কি, ঠিক আছে। কাজে 2c ইজ ইকুয়াল টু স্মল ডি, আর স্প্রিং এর যেটা মিন রেডিয়াস সেটা হচ্ছে এটা আর বার। তাহলে এখানে দেখো টি এর মান ছিল এফ আর বার, ঠিক আছে। আইপি বসিয়েছো, আইপি কার, এই স্প্রিং এর আইপি, তার আইপি বসিয়েছো পাই ডি টু দি পাওয়ার 4/32। সিটা কত হবে, সিটা হবে d/2। তাহলে দেখো ইভেনচুয়ালি এখানে আসবে ডি কিউব আর 32, আর এখানে একটা d/2, সেটার থেকে আসছে 16, ঠিক আছে। একইভাবে তুমি এই আইপি বসাবা, এই এরিয়া বসাবা, যে এটা अगेन পাই ডি টু দি পাওয়ার 4/32, এটা হচ্ছে তোমার পাই ডি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে কত d/2। এগুলি বসাইলে তুমি যখন সিম্পলিফাই করো এটাতে চলে আসতে পারবা। সো এইটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস কত ডেভেলপ করবে ডিউ টু ডাইরেক্ট লোডিং এন্ড টরশনাল লোডিং ইন এ ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং, সেটার জন্য ফর্মুলা এটা, ঠিক আছে। এই ফর্মুলাটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে পারি, মানে দেখো এটার দিকে তাকাও, যে ডান দিকে যে জিনিসটা আছে সেটা কিন্তু আসলে একটা জিওমেট্রিক প্রপার্টি, এটার মধ্যে তোমার লোড টোড কোনো কিছুর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। পিওরলি এই টার্মটা ব্র্যাকেটের ভিতরে যেটা বসে আছে এটা একটা জিওমেট্রিক প্রপার্টি। সো এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, না করলেও কিছু আসা যায় না। এটা অনেক সময় দেখবা যে আমরা পরীক্ষায় এরকম প্রশ্ন দিয়ে থাকি, দেখো যে কি করা আছে, স্প্রিং ইন্ডেক্স বলে একটা টার্ম ডিফাইন করা আছে এই সিম্পলিফিকেশনের জন্য, ঠিক আছে। তাহলে স্প্রিং ইন্ডেক্সের ডেফিনেশনটা কি, স্প্রিং ইন্ডেক্সের ডেফিনেশন হলো, স্প্রিং ইন্ডেক্সকে তুমি যদি এম বলো, তাহলে স্প্রিং ইন্ডেক্স হলো তোমার m is equal to 2 r bar by d। তার মানে কি খেয়াল করে দেখো, 2 r bar হচ্ছে মিন ডায়ামিটার অফ দা স্প্রিং, ঠিক আছে, মিন ডায়ামিটার অফ দা স্প্রিং, আর 2 r bar হলো মিন ডায়ামিটার অফ দা মানে তোমার ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং যেটা বলতেছো। আর ডিটা কি, ডিটা হচ্ছে তোমার কয়েলের ডায়ামিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি স্প্রিং এর মিন ডায়ামিটার, আর এটা হচ্ছে যে কয়েলটা আছে, যে রডটা বা ওয়্যার থেকে বানানো হয়েছে সেটার ডায়ামিটার, ঠিক আছে। তাহলে ডায়ামিটারের রেশিও বেসিক্যালি এটা একটা জিওমেট্রিক কোয়ান্টিটি। এখন তোমার এই যে সংখ্যাটা ছিল ব্র্যাকেটের ভিতরে, খেয়াল করো যে d/4 r bar + 1, সেটাকে আমরা গ্রাফিক্যালি যদি আঁকি, যে কেউই আঁকতে পারে, এই ধরনের একটা কার্ভ পাওয়া যায়, যেখানে আমি স্প্রিং ইন্ডেক্সটা হরাইজন্টাল অ্যাক্সিসে ড্র করলে, এই ব্র্যাকেটের ভিতরে যে কোয়ান্টিটিটা সেটা ভার্টিক্যাল অ্যাক্সিসে ড্র করলে কার্ভটা দেখতে এরকম দেখা যায়। সো জাস্ট এটা জেনে রাখা উচিত এই কারণে যে কখনো কখনো হয়তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে স্প্রিং ইন্ডেক্স যদি এত হয় তাহলে কিছু একটা হয়তো ক্যালকুলেট করতে বলা হলো। সো এই গ্রাফটা দেওয়া থাকলে, তুমি স্প্রিং ইন্ডেক্স দেওয়া থাকলে সরাসরি ইউ ক্যান গেট যে এই ভ্যালুটা কত। অন্য ডেটা না থাকলেও স্প্রিং ইন্ডেক্সটা যদি কোনোভাবে আমার জানা থাকে, তাহলেও আমি এই মাল্টিপ্লায়ারটা কত সেটা পেয়ে যাবো আর কি, ঠিক আছে। তো এটা নিড বেসিসে আমরা দেখবো কখন কিভাবে এটাকে ইউজ করতে হয়। এর বাইরে স্প্রিং এ আরেকটা জিনিস কাজে আসে, সেটা হচ্ছে যে স্প্রিংকে আমরা যেভাবে লোড দিলাম আর কি, এইভাবে হয়তো ধরে টান দিলাম, বা যেসব এক্সাম্পল এর আগে আমি দিয়েছি যে গাড়ির শক অ্যাবজর্ভার অথবা কলমের স্প্রিং আর কি, সেগুলোতে চাপও দিতে পারি আমরা। সো টান দাও বা চাপ দাও, তার একটা সার্টেন ডিফরমেশন ঘটবে আর কি। বইতে যে ছবিটা দেওয়া আছে, মনে করো টানই দেওয়া হয়েছে, হু কেয়ারস, যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার ডিফরমেশন হবে, সেটা লম্বা হইলেও হোক ছোট হইলেও হোক, সেটা আমরা বের করতে পারবো অ্যাজ লং এজ আমাদের একটা প্রপার ফর্মুলা থাকে। সো মনে করো
আমরা এই স্প্রিং এর মধ্যে একটা ছোট এলিমেন্টকে আইডেন্টিফাই করলাম যেটার লেন্থ ডিএক্স। তাহলে এই স্প্রিং এর মধ্যে কোনো একটা লোড আছে, সেটা টেনশন হইতে পারে, কম্প্রেশন হইতে পারে, বইয়ের অনুযায়ী মনে করো ধরে টান দেওয়া হয়েছে। টান দেওয়ার পরে একটা পার্ট অফ দা স্প্রিং আমরা সিলেক্ট করলাম যার লেন্থ ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা হলো ডিএক্স লেন্থের একটা এলিমেন্ট যার একটা এন্ডের নাম দেখো এই স্লাইডে আছে এ, আর একটা এন্ডের নাম আছে বি। এখন খেয়াল করো যে আমরা স্প্রিংটাকে যেখানেই কাটি না কেন এটার উপরে কি লোড থাকে, একটা ভার্টিক্যাল লোড থাকে যেটা অ্যাপ্লাইড লোডের সমান, অন টপ অফ দ্যাট একটা টরশনাল লোড থাকে সেটা হলো এফ ইন্টু আর বার, তাই না? আর দুই এন্ডের মাঝে কি হবে, আমরা এ আর বি এর মধ্যে যদি চিন্তা করি তাহলে জিনিসটা দেখতে হবে এইরকম, এটাও এফ আর বার এবং এটা হলো তোমার এফ। ঠিক আছে, তো যে কোনো পয়েন্টেই আসলে টরশনের মানটা যেরকম কনস্ট্যান্ট, ভার্টিক্যাল শিয়ারের মানটাও কনস্ট্যান্ট। আমার স্প্রিং এর যে কোনো জায়গায় দুইটা যে কোনো একটা পয়েন্টেই দেখি না কেন আমি অলওয়েজই এই ভ্যালুটা পাইতে থাকবো, যে তার উপরে অ্যাপ্লাইড টর্কের মান হচ্ছে এফ আর বার এবং তার উপরে অ্যাপ্লাইড ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু এফ। প্ল্যানের সাথে আমরা একটু আগে যেটা মনে করার জন্য রেখেছিলাম, প্ল্যানের সেই প্ল্যানটা যদি আমরা মনে করি তাহলে আমরা এই জিনিসটা সহজেই ধরতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে এখন এই এলিমেন্টটা এর আগে আমরা দেখে আসছি কি টরশনের চ্যাপ্টার যখন আমরা করি, যে একটা মেম্বারের উপরে সার্কুলার শ্যাফট যদি হয় সেটার উপরে যদি একটা টর্ক টি অ্যাপ্লাইড থাকে সেটার জন্য আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট কত সেটা বের করতে পারি। তোমাদের যদি মনে থাকে কি ছিল ফর্মুলাটা, টিএল বাই আইপিজি, তাই না? টিএল বাই আইপিজি ছিল রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট বিটুইন টু পার্টস। সো এটা আমাদের এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে ফর্মুলার যেই লিমিটেশন আমরা শুরুতে বলে এসেছিলাম কেন বলা হয়েছিল, যে অনলি অ্যাপ্লিকেবল টু ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিংস অফ সার্কুলার ক্রস সেকশন। সার্কুলার ক্রস সেকশন বলা হয়েছিল, এখন বুঝতেই পারতেছো একটু আগে আমরা আইপি ইউজ করেছি, এরিয়া ইউজ করেছি, এখন আবার অ্যাঙ্গেল অফ টুইস্টে গিয়েও আমরা সার্কুলার ক্রস সেকশনের যে অ্যাঙ্গেল অফ টুইস্ট সেই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব। কাজেই অল অ্যালং দ্য প্রসেস আমরা যেই সব ইকুয়েশন এন্ড আদার থিংস ইউজ করতেছি সেগুলা সবই সার্কুলার ক্রস সেকশনের। কাজে এট দ্য এন্ড অফ দ্য ডে এই চ্যাপ্টারে আমরা যে ইকুয়েশন গুলাই ডিরাইভ করি না কেন সবই অ্যাপ্লিকেবল টু সার্কুলার ক্রস সেকশন। তাহলে দেখো এই একটা স্প্রিং এর মধ্যে ছোট একটা এলিমেন্ট আমরা এবি ধরছি যার লেন্থ ডিএক্স, তার স্প্রিং এর উপরে ছিল এই ফোর্স। এখন দেখো ডিউ টু টরশন কি হবে, মনে করো আমরা আপাতত ধরি যে এই পার্টটা রিলেটিভলি উইথ রেসপেক্ট টু বি ফিক্স, তাহলে আমরা দুই পয়েন্টের মাঝে কি ঘটে সেটা বুঝতে পারবো। ইমাজিন করো 3D তে স্প্রিংটাকে, ঠিক আছে, এইভাবে সে হয়তো যাচ্ছে। এখন এই পার্টটা যদি ফিক্স থাকে, এটার উপরে যদি তুমি একটা টরশন অ্যাপ্লাই করো এই পার্টের উপরে, কি ঘটবে, এটা ঘুরে যাবে অ্যালং দিস লেন্থ। ঘুরে গেলে ইভেনচুয়ালি কি হবে, যদি আদার কোনো জিনিস না ঘটতো, মানে স্প্রিং এর এইদিকে যেগুলি আছে সেগুলো তো আর কিছু নাই, মনে করো এখানেও যা আছে সেগুলির মধ্যেও আর কিছু নাই, তাহলে তুমি এই পয়েন্টটাকে যদি মানে এই রিমেইনিং পার্টের গোড়াটাকে যদি ঘুরিয়ে দাও, এটা কি হবে, এটা ঘুরে নিচের দিকে নেমে আসবে না লোডটা যেভাবে দেওয়া আছে। তো যেটা ঘটবে এই ক্ষুদ্র পার্টের উপরে যদি টরশন কাজ করে, এই ক্ষুদ্র পার্টের মধ্যে একটা টরশনাল রোটেশন হবে। সেই রোটেশনের ইফেক্টে আমি ধরে নিচ্ছি যে নিচে আর সব রিজিড, কোনো মুভমেন্ট নাই, এইটার পিছনেও আটকানো যে ওইটারও কোনো মুভমেন্ট নাই। ঠিক আছে, তাহলে এইটার ফলে কি হবে, এই সি পয়েন্টটা কিন্তু আসলে নেমে যাবে, এটা জায়গা মতো থাকবে না এইটুকুর মধ্যে যেই রোটেশন হলো। ঠিক আছে, তাহলে মনে করো নেমে সে এতটুকু যদি যায়, এতটুকু গেলে আমরা কি করতে পারবো, টোটাল স্প্রিং এর ডিফরমেশন কিভাবে বাইর করতে পারবো। আমি যদি যেই ডিএক্স পার্টের জন্য যেটা পাচ্ছি সেটাকে আমি এখন পুরা স্প্রিং এর লেন্থের উপরে যদি ইন্টিগ্রেট করি, ডিএক্স লেন্থের জন্য পাওয়া গেল কতটুকু নামে, পুরা লেন্থের উপরে যদি ইন্টিগ্রেট করি তাহলেই আমি এই পুরা স্প্রিং এর কতটা ডিফরমেশন হবে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এ সার্টেন ফোর্স সেটা বের করতে পারবো, ভার্টিক্যাল ডিফরমেশন। তো সেটাই হলো মূল কনসেপ্ট। এখন দেখো যে আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি। সেটা হলো তোমার এবি যেটা আমরা চুজ করেছিলাম, সেটার জন্য যদি আমার রোটেশন হয় ডি ফাই, আমরা ডি ফাই ইজ ইকুয়াল টু কত জানি, P
টি ডিএক্স ডিভাইড বাই আইপিজি, ওটা আমরা পরে ফর্মুলাতে আসবো। তাহলে ডিফাই যদি রোটেশন হয়, একটু চিন্তা করো যে এই জিওমেট্রিটা দেখো, তোমার এ না বি সি দেন ডি যদি চিন্তা করো, আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। স্মল অ্যাঙ্গেল যখন হয় ডেফিনেটলি এগুলো এত ঘুরে যাবে না যে লার্জ ডিফরমেশন। তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি আর্ক বাই রেডিয়াস হয়, তাহলে আর্ক ইজ ইকুয়াল টু কত, থিটা ইন্টু রেডিয়াস। তাহলে আমরা লিখতে পারবো কি, এই ছবির থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে সিডি ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডি ফাই। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো। এটা যদি লিখতে পারি আমরা এটা লিখে ফেললাম আর কি। ঠিক আছে, সিডি ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডি ফাই, এই একটা জিনিস আমরা লিখলাম। এর বাইরে আমরা আর কি লিখতে পারি দেখো, অন্য আরেকটা ছবিতে যাই আমরা যদি এখানে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল কম্পেয়ার করি, সিমিলার ট্রায়াঙ্গেল দুইটা যদি আমরা কম্পেয়ার করি, ট্রায়াঙ্গেল তোমার এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল কম্পেয়ার করলে আমরা লিখতে পারবো কি, ইডি বাই সিডি, বা কালারটা যদি বদল করি, ইডি কোনটা খেয়াল করো, এইটা ডিভাইড বাই এইটা, কি হবে তাহলে খেয়াল করো, সেটা হবে কি তোমার এইচবি বাই এইটা, তাই না, অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি, দুই ক্ষেত্রেই দুই ট্রায়াঙ্গেলের জন্য লিখতে পারি লম্ব বাই অতিভুজ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ইডি বাই সিডি ইজ ইকুয়াল টু এইচবি বাই বিসি, বা এখান থেকে সিডিটাকে আমরা যদি এখানে উঠায়া দেই, ইভেনচুয়ালি লেখা যায় ইডি ইজ ইকুয়াল টু সিডি বাই বিসি ইন্টু এইচবি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারলাম। আর একটু আগে আমরা কি লিখে আসছিলাম সেটা যদি নিয়ে আসি, এবার একটু আগে আমরা লিখছিলাম এই জিনিসটা যে সিডি ইজ ইকুয়াল টু বিসি ইন্টু ডি ফাই। তাহলে এই জিনিসটাকে আমরা নিয়ে যাই আমাদের একটু আগে যেটা বের করছি সেখানে নিয়ে বসিয়ে দেই। তাহলে সিডি ইজ ইকুয়াল টু আমরা নিয়ে গেলাম বিসি ডি ফাই। তাহলে সিডি ইজ ইকুয়াল টু বিসি ডি ফাই যদি বসিয়ে দাও, বিসি কাটা যাবে। মিউট করো, মাইক অন হয়ে আছে, মিউট করে দাও। তাহলে আমরা সেটা বসিয়ে দেই, সবাই মাইক আনমিউট করে নাও। তাহলে সেটা আমরা বসিয়ে দেই, এবং বসিয়ে দিলে আমরা যেটা পাবো যে এখানে আমরা সিডি ইজ ইকুয়াল টু বিসি ডি ফাই বসালে বিসি কাটা চলে যাবে। তাহলে আর এইচবিটা কি, এইচবিটা যদি খেয়াল করো, সেন্টার থেকে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, সেটা ছিল কত, আমরা বলেছিলাম যে মিন রেডিয়াস অফ দা কয়েল যেটা, সেটা ছিল কত তোমার আর বার, এই স্প্রিং এর মিন রেডিয়াস যেটা সেটা আর বার। তাহলে এইচবি সমানও আমরা আর বার বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে এগুলা যদি আমরা বসিয়ে দিই, ইভেনচুয়ালি ইডি সমান কি আসে দেখো, ইডি সমান আসে দেখো, এখানে বসাও, কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকে কি, ডান দিকে থাকে তোমার আর বার ইন্টু ডি ফাই থাকবে, তাই না, আর বাঁয়ে থাকবে কি এই ইডিটা কি, এই ছোট এলিমেন্টে যেই রোটেশনটা হয়েছে সেইটার কন্ট্রিবিউশনের ফলে স্প্রিং এর যেই ডিফরমেশন ঘটে। তাইলে আমরা লিখতে পারবো ডেল্টা পরিমাণ যে ডিফরমেশন হলো সেটা ডি ডেল্টা আর কি, ডি ডেল্টা পরিমাণ যে ডিফরমেশন হলো সেটা সমান আর বার ইন্টু ডি ফাই, এখানে এই কাটাকাটি গুলা করার পরে। ঠিক আছে, সো এখানে আমরা দুইটা ইউজ করেছি, যে এর আগে এখানে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা লিখেছিলাম, আর প্রথমে একটা ছবির থেকে আমরা এটা লিখে নিয়ে আসছিলাম যে বিসি ডি ফাই, বিসি আমাদের কাটা গেল, এবং এইচবি সমান জিওমেট্রি থেকে আমরা যেহেতু আর বার বসিয়েছি সেটা কাটা যাওয়ার পরে শেষ পর্যন্ত আমাদের থাকে এখানে আর বার ইন্টু ডি ফাই, এবং বাঁয়ে যেই কোয়ান্টিটিটা থাকে সেটা আমরা দেখতেই পেলাম যে এইটা ইডিটা কি, এই এলিমেন্টের কন্ট্রিবিউশন টু দ্য ভার্টিক্যাল ডিফরমেশন অফ দ্য টোটাল স্প্রিং। তাহলে এখন এটাকে যদি আমরা বলি ডি ডেল্টা, এই ইডি কে ডি ডেল্টা সমান হচ্ছে তোমার আর বার ইন্টু ডি ফাই। ঠিক আছে, এইটা আমরা ফাইনালি এখান থেকে কনক্লুড করলাম। তাহলে পুরা স্প্রিং এর ভার্টিক্যাল ডিফরমেশন হবে কত, পুরা লেন্থ জুড়ে এই ডি ডেল্টাকে যদি আমি সাম আপ করি বা ইন্টিগ্রেট করে দিই। সো আমরা যাই পরবর্তী স্লাইডে, সেখানে নিশ্চয়ই এটা পাবো আমরা।
তাহলে দেখো এই যে পুরো লেন্থের উপরে যদি আমরা সাম আপ করি, এতক্ষণ আমি যে কোয়ান্টিটি গুলা বলে আসছিলাম সেগুলাই দেখো, ডেল্টা ইজ ইকুয়াল টু পুরো লেন্থের উপরে আমরা সাম আপ করতে চাই, কাকে সাম আপ করতে চাই, ছোট যেটা হয়েছিল সেটাকে সাম আপ করতে চাই। তাহলে 0 টু এল আর বার ডিফাই, ডিফাই ইজ ইকুয়াল টু কি আমাদের জানা আছে, ডিফাই হচ্ছে তোমার অ্যাঙ্গুলার রোটেশন যেটা আর কি, সেটা তুমি বসিয়ে দাও TDX বাই IPG, ঠিক আছে, TDX বাই IPG। এখানে একটু ঝামেলা হয়েছে দেখা যায়, এখানে একটা আর বার মিসিং হয়ে গিয়েছে, ঠিক আছে, আর বারটা কনস্ট্যান্ট। কি বলছি ধরো খেয়াল করে দেখো যে এই আর বারটা এখানে আসবে আর কি, ঠিক আছে, সো ইট ইজ মিসিং, এটা অ্যাড করে নিও। বাকিটা দেখো 0 টু এল যদি ইন্টিগ্রেট করো, এটা ইন্টিগ্রেট করার কিছু নাই, কনস্ট্যান্ট জিনিস কনস্ট্যান্ট, টিও ইন্টিগ্রেট করার কিছু নাই, কনস্ট্যান্ট জিনিস কনস্ট্যান্ট। আর বাদ যেটা সেটা হচ্ছে এইটা, ডিএক্স কে ইন্টিগ্রেট করলা ওভার দ্য ফুল লেন্থ যেটা হলো স্প্রিং এর লেন্থ। সো এই স্লাইডে কি মিসিং হয়েছে সেটা তোমরা খেয়াল করলা যে এই আর বারটা এখানে বাদ পড়ছে, সেটা তোমরা বসায় নিও, ঠিক আছে। সো এই হলো আমার স্প্রিং এর ডিফরমেশন কত হবে, ঠিক আছে, টোটাল ডিফরমেশন পুরো স্প্রিং এর জন্য। তাহলে এখন এখানে আর একটু মাইনর সিম্পলিফিকেশন করা যায়, যে এলটা আমরা বসায় দিতে পারি, তারপরে আইপি এর মানটা আমরা বসায় দিতে পারি, এগুলো আমরা বসায় দিলে আমরা পেয়ে যাব। তাহলে এলটা কত হবে বুঝো, এলটা হবে একটা যদি লুপ হতো তাহলে হয়তো কত, টোয়াইস পাই আর বার, যদি এনটা লুপ হয় তাহলে এন দিয়ে গুণ করবা এটাকে, ঠিক আছে। তাইলে আমাদের লেন্থ অফ দ্য স্প্রিং কি হইতে পারে, লেন্থ অফ দ্য স্প্রিং হইতে পারে একটা হইলে হয়তো এইটুকু, এনটা যদি আমার লুপ থাকে তাইলে অ্যাক্টিভ কয়েল যদি থাকে তাইলে হবে তোমার টোয়াইস পাই আর বার ইন্টু এন। টি এর মান আমরা শুরুতেই দেখে আসছি এফ আর বার। সো এগুলি আমরা যদি আমাদের এই জাস্ট যে ডিরাইভেশনটা হয়েছে টি এল আর বার বাই আইপিজি সেখানে বসিয়ে দিই, ইভেনচুয়ালি আমাদের সিম্পলিফাইড ফর্ম যেটা আসে সেটা হলো এটা, ডেল্টা ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে আইপি যদি আবার বসিয়ে দাও, আইপিটা বসিয়ে দেওয়ার পরে এটা সহজেই তোমরা করতে পারবা, পাই ডি টু দি পাওয়ার 4/32 বসাবা, পাই ডি টু দি পাওয়ার 4/32 বসালে দেখতেই পাইতেছো যে যেটা একটু আগে ছিল আমাদের 2 সেটা হয়ে যাবে 32 দিয়ে গুণ হয়ে 64। তো এগুলি আমার আসলে গুণ ভাগ সেকেন্ড ইয়ারের ছাত্রদেরকে বোঝানোর কিছু নাই। সো কোয়ান্টিটিটা বসিয়ে দিলে ইট বিকাম 64 এফ আর কিউব এন ডিভাইড বাই জি ডি টু দি পাওয়ার 4। তো এই হচ্ছে আমাদের বেসিক ডিফরমেশন ফর দ্য স্প্রিংস। এর বাইরে স্প্রিং এ আর কোনো ফর্মুলা আমাদের দরকার হবে না, ঠিক আছে, ফর দ্য স্প্রিং আর কি। তাহলে আমরা দুইটা জিনিস বা দুইটা ফর্মুলা ডিরাইভেশন দেখলাম, একটা হচ্ছে তোমার স্প্রিং এর মধ্যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডিউ টু দ্য লোডিং কত ডেভেলপ করবে, সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো যে কোনো সময় আমরা টাউ ম্যাক্স সমান সমান বলতে পারবো এইটা, অথবা এটাকে আমরা বলতে পারবো এই ডান দিকেরটাকে যদি আবার আরেকটা কালারের বক্সে নিয়েই আসি, এটাকে যদি আমরা কে বলি তাহলে আমরা বলতে পারবো 16 এফ আর বার বাই পাই ডি টু দি পাওয়ার 3 ইন্টু কে, যেখানে কেটা আমরা নিজেরা চাইলে ক্যালকুলেটও করতে পারবো, বা কোনো কারণে যদি আমার এইভাবে বের করতে হয় এখান থেকে কে বের করতে হইতেই পারে, যে যেটা হয়তো এমন ভাবে দেওয়া থাকবে সরাসরি ক্যালকুলেট করা যাচ্ছে না, এখান থেকে নিতে হইতে পারে, হোয়াট এভার, যে কোনো কারণেই হোক না কেন কেটা যদি আমার এইটার থেকে ক্যালকুলেট করতে হয় সেটাও আমাদেরকে দেওয়া থাকবে, আমরা এইভাবেও এই ইকুয়েশন থেকেও টাউ ম্যাক্সটা বের করতে পারবো। এটা আমাদের ইকুয়েশন গুলা মুখস্থই রাখতে হবে। অন টপ অফ দ্যাট আমরা যেটা দেখলাম যে স্প্রিং এর মধ্যে লোড অ্যাপ্লাই করলে তার জিওমেট্রি ডেটা যদি আমার জানা থাকে, লোড ভ্যালু যদি আমার জানা থাকে, আমি ডিফ্লেকশনটাও বের করতে পারবো সেটা এই ইকুয়েশন থেকে। আর জেনারেলি আমরা যখন স্টিফনেসের কথা বলি, ইউনিট ডিফরমেশনের জন্য যেই লোড লাগে সেটাকে আমরা বলি স্টিফনেস। তাহলে স্প্রিং এর স্টিফনেসটা কি হবে, ডেল্টা ডিফরমেশনের জন্য লাগছে কত, এফ লোড, তাইলে 1 ডিফরমেশনের জন্য কত লোড লাগবে, এফ বাই ডেল্টা, তাই না। ডেল্টা ডিফরমেশনের জন্য লাগে আমার এফ পরিমাণ লোড, তাহলে ইউনিট ডিফরমেশনের জন্য লাগবে কত, এফ ডিভাইড বাই ডেল্টা। তাহলে স্প্রিং এর স্টিফনেস কে যদি আমরা বলতে চাই সেটা কি হবে, এফ বাই ডেল্টা। অলরেডি আমরা এফ এর ভ্যালুটা জানি, সেটা বসিয়ে দিলাম, অলরেডি আমরা ডেল্টার ভ্যালুটা জানি, সেটা আমরা বসিয়ে দেই, এটা যেহেতু আমাদের অলরেডি নোন, এটা যদি আমরা বসিয়ে দিই ইভেনচুয়ালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে
স্প্রিং এর স্টিফনেস ইজ ইকুয়াল টু জি ডি টু দি পাওয়ার 4/64 আর কিউব এম। ইউনিট আমার নিউটন পার মিটার হতে পারে, পাউন্ড পার ইঞ্চ হতে পারে, ডিপেন্ডস অন যে কোন সিস্টেমে আমি অঙ্কটা করতেছি, ঠিক আছে। সো এটা ডেটা দেখে বুঝতে হবে যে আমরা স্টিফনেসের ইউনিট কি লিখবো। বেসিক্যালি লোড ফর রিকোয়ার্ড ফর ইউনিট ডিফরমেশন। সো যে সিস্টেমে করতেছো উপরে লোড, নিচে ডিফরমেশন বা ডিস্টেন্সের ভ্যালু আর কি। সো স্প্রিং এর লেকচার দেওয়ার জন্য, থিওরি বলার জন্য আসলে এর বাইরে কিছু নেই, বাট স্টিল আমাদের হাতে 4টা প্রবলেম আছে ডিসকাস করার জন্য। আজকে যেহেতু 11:42 বেজে গিয়েছে, এটা আমি আগামীকালের ক্লাসের জন্যই রাখলাম আর